সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে রহমান রাশেদ। আজকের আলোচনার বিষয়ে আমরা নির্ধারণ করেছি টিকা নিয়ে যত চ্যালেঞ্জ। আপনারা জানেন যে সারা দেশব্যাপী টিকা গ্রহণ করার জন্য যে নিবন্ধনের কথা বলা হচ্ছিল 5 ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা হবে। আজকে সর্বশেষ যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে বলা হচ্ছে যে 5 ফেব্রুয়ারির পরও এই নিবন্ধন কার্যক্রম চলবে, অর্থাৎ আপনি চাইলে 5 ফেব্রুয়ারির মধ্যে করে নেওয়াটা ভালো, তবে এর পরেও কার্যক্রম চালিয়ে যাবে এমনটি আমরা ইনফরমেশন জানতে পেরেছি। তবে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন ছাড়া কাউকে টিকা দেয়া হবে না, এমনটি বক্তব্য আজকে এসেছে। আর 7 তারিখের মধ্যে আপনারা জানেন যে 7 ফেব্রুয়ারি থেকে যে টিকা কার্যক্রম চালু করার কথা রয়েছে, এই 7 তারিখের আগে উপজেলায় পৌঁছে যাবে করোনার টিকা। আমরা টিকা গ্রহণ এবং টিকার যে কার্যক্রম বাস্তবায়ন করাতে যত চ্যালেঞ্জ সামনে অপেক্ষা রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আয়োজন সাজিয়েছি। আশা করব আমাদের সাথে পুরো 1 ঘন্টা ধরে থাকবেন, টিকা কার্যক্রমের আদ্যপান্ত আমরা জানানোর এবং আলাপ করার চেষ্টা করব। টিকা নিয়ে যত চ্যালেঞ্জ, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা, তিনি ডিন স্কুল অফ হেলথ অ্যান্ড সায়েন্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি। অনেক ধন্যবাদ আসার জন্য স্টুডিওতে। এবং সেই সাথে অনলাইনে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, তিনি সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, আমরা দেখতে পাচ্ছি তাকে। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও ডাক্তার আনোয়ারুল ইকবাল, সাবেক ইউনিট প্রধান, মহামারী নিয়ন্ত্রণ, ICDDRB। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন দুজনেই। আমরা মূল আলোচনায় চলে যাব দর্শক, তবে তার আগে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদন একটু দেখে আসবো আপনাদের সুবিধার্থে, তারপর আলোচনায় চলে যাচ্ছি আমরা। সারা দেশে করোনার টিকা কার্যক্রম শুরু করতে এখন ব্যস্ত সময় পার করছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা দিতে প্রস্তুত করা হচ্ছে 7,000-এর বেশি দল। সঠিক প্রক্রিয়ায় টিকা দিতে দেশব্যাপী স্বাস্থ্যকর্মীদের চলছে প্রশিক্ষণ কার্যক্রম। টিকাদান কর্মসূচিটাকে যেন সুন্দরভাবে আমরা তুলে আনতে পারি, কাজটা যাতে তুলতে পারি, এইটা বিষয়ে আমরা বেশি প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে একটা করে টিম, প্রত্যেকটা টিমের সদস্য 6 জন, এবং প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে 2টো টিম থাকবে, একটি রিজার্ভ টিম থাকবে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেয়া হবে না। 5 ফেব্রুয়ারির পরেও সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা যাবে। 5 তারিখের মধ্যে সময় বেঁধে দেয়া ওইভাবে হয় নাই, কেউ হয়তো বলেছেন, কিন্তু ঠিক ওরকম করে কোনো ঘোষণা আমরা দিইনি। আমাদের অধিদপ্তর থেকে তো এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি। আমরা রেজিস্ট্রেশন ছাড়া কাউকে ভ্যাকসিন দিতে চাই না, কারণ হিসাব ঠিক থাকছে না। হিসাব ঠিক থাকবে না, আমি সেকেন্ড ডোজটা তাকে কিভাবে দিব, কিভাবে তাকে জানাবো? সে যদি আমাদের কাছে নিবন্ধিত না হয় তাহলে তো জানানো কোনো স্কোপ নেই। অধিদপ্তর বলছে, প্রথম ধাপে 60 লাখ ডোজ টিকা দেয়া হবে। ঢাকা শহরের সরকারি 43টি হাসপাতালে 354টি দল এই টিকা কার্যক্রম চালাবেন। প্রাথমিকভাবে প্রতিটি টিম প্রথম দিনই কাজ করতে শুরু করবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা নির্ভর করবে রেজিস্ট্রেশন এবং প্রতিটি হাসপাতালের প্রতিটি টিকাদান কেন্দ্রের জন্য যতজন রেজিস্ট্রেশন করবেন সে সংখ্যার উপর নির্ভর করবে আমার কর্মীরা, আমার চিকিৎসকরা, টিকাদান যারা করবেন এরা কিভাবে কাজ করবেন। যদি আমরা মনে করি যে দেখি যে না সেইভাবে আমাদের হচ্ছে না, তাহলে আমরা ওটাকে 2 ভাগ করে ফেলবো। 2 ভাগ করে, কারণ টিকার ডোজ তো একটা দিলে হবে না, আমাদের 2টা দিতে হবে। তাহলে আমরা 30 লাখ দিব, দিয়ে তারপর অপেক্ষা করে আরও 30 লাখ দিব, কারণ তা না হলে পরে তো আমি ডোজ মিলাতে পারবো না। 7 ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী, অধিদপ্তরের মহাপরিচালক সহ অনেকেই টিকা গ্রহণ করবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হচ্ছে একটি ভায়ালে যে পরিমাণ ভ্যাকসিন থাকবে সেটি দিয়ে 10 জনকে আমরা টিকা দিতে পারবো। মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে, এছাড়া ওয়েবসাইট একটি রয়েছে surakha.gov.bd। সুরক্ষা বানান ইংলিশে, বাংলা যেভাবে আমরা লিখি SUROKKH, surakha.gov.bd। আপনি ওখানে যেতে পারেন, খুব সহজে মোবাইল নম্বর রয়েছে এবং NID নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন যদি আপনি টিকা নিতে আগ্রহী হন, এবং ওখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটাতে যদি আপনার সব কিছু মিলে যায়। আমরা আলোচনায় চলে যেতে চাই। ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছিল, যদিও এই অ্যাপটি এখনো দৃশ্যমান না আপাতত, তাহলে কি মানুষ শুধু ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেল 24 এর দর্শক এবং আজকের বিজ্ঞ আলোচক সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে এই মুহূর্তে টিকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এবং ইতিমধ্যে বাংলাদেশে 70 লাখ টিকা এসেছে। প্রথম টিকার পরে 8 সপ্তাহ অর্থাৎ 2 মাস পরে আরেকটা টিকা দিতে হবে। স্বভাবতই এই টিকা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। কিছু নেতিবাচক প্রচারণার জন্য অনেকে বিভ্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন যে
বিভিন্ন রকম বলছে, কেউ টিকা না নেওয়ার জন্য বিভিন্ন রকম প্রচারণা চলছে। কিন্তু আমরা যেটা মনে করি যে সারা বিশ্বে যেভাবে টিকা নেওয়া হচ্ছে, বাংলাদেশেও ঠিক সেইভাবে টিকা নেওয়া হবে। মানুষকে এখানে যেটা করতে হবে, আমাদের আরো মানুষকে সম্পৃক্ত করতে হবে। এখন পর্যন্ত জানার মতে এই যে টিকা আনা হচ্ছে সেই টিকাতে কোনো ওরকম বড় রকমের কোনো রিয়াকশন নেই। তারপরে আমাদের 7,000 কর্মীকে টিকা দেওয়ার জন্য ট্রেন আপ করা হয়েছে। কোনো রকম অঘটন ঘটলে, অর্থাৎ রিয়াকশন হলে, যেটা হতে পারে হাইপার সেন্সিটিভ রিয়াকশন বলি, সেরকম কিছু হলে তারও পর্যাপ্ত ব্যবস্থা আছে যে ইমিডিয়েটলি যত ম্যানেজ করা যায়। অর্থাৎ কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হলে সাথে সাথে যেন সেটাকে সমাধান করা যায়, তারও সবকিছু তৈরি আছে। আমাদের গত কয়েকদিন আগে আমরা সংসদীয় কমিটি মিটিং করেছি, সেখানে কিভাবে টিকা দেওয়া হবে, কতগুলো মানুষকে দেওয়া হবে, সবকিছু নির্ধারণ করা হয়েছে। প্রথম 6 মাসে আমরা 3 কোটি ভ্যাকসিন পাবো। এর সাথে 20 লাখ ভ্যাকসিন ভারত উপহার হিসেবে দিয়েছেন। তারপরে 6 মাস পরে বাংলাদেশে 4 কোটি 90 লাখ ভ্যাকসিন আসবে। সব মিলা পর্যায়ক্রমে মানুষকে দেওয়া হবে। তবে এখানে 18 বছরের নিচে যারা, তাদেরকে দেওয়া হবে না। যারা গর্ভবতী সেই মানুষগুলোকে দেওয়া হবে না। অর্থাৎ 18 বছরের উপরে যারা, তাদেরও কাদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে সেটাও নির্ধারণ করা আছে। যারা হাসপাতাল সংশ্লিষ্ট, অর্থাৎ স্বাস্থ্যকর্মী, তাদেরকে প্রথমে দেওয়া হবে। তারপরে যারা করোনা, যারা ফ্রন্টলাইনার যারা প্রশাসনে কাজ করছেন, সেই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনে যারা আছেন, তাদের, মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, এইভাবে অল হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা অনুযায়ী সেটা ক্রাইটেরিয়া ফিক্স করে সেটাকে নির্ধারণ করা হয়েছে। আমরা মনে করি যে যেভাবে সরকার সকল ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছে এবং ইতিমধ্যে প্রত্যেকটা জেলাতে এই ভ্যাকসিন পৌঁছে গেছে, আমরা বিশ্বাস করি যে সমস্ত প্রক্রিয়াগুলো সুন্দরভাবে হবে এবং মানুষের যে কাঙ্ক্ষিত আশা সেটা পূরণ হবে। এবং সরকার যেভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রক্রিয়াটা করে যাচ্ছে, আমরা মনে করি অত্যন্ত সফলভাবে এই টিকা কর্মসূচি শুরু হবে এবং সফল হবে। কিছু কিছু যেটা বললেন যে রেজিস্ট্রেশন ছাড়া কাউকে টিকা দেওয়া উচিত না। কারণ হচ্ছে যে 2টা ডোজ দেওয়া হবে। প্রথমে যদি রেজিস্ট্রেশন না, তাহলে সেকেন্ড ডোজ আসলে পরে তাকে কিভাবে দেওয়া হবে, এটা সম্ভব নয়। যার জন্য মোবাইল অ্যাপসের মাধ্যমে অথবা প্রতিটা ইউনিয়নে, আপনারা জানেন যে আইটি সেবা কেন্দ্র আছে, সেখানে তারা গেলেও কিন্তু তারা রেজিস্ট্রেশন করতে পারে। তাই আমি মনে করি যে শহর এবং গ্রাম কোথাও এই রেজিস্ট্রেশনের কোনো সমস্যা হওয়ার কথা না। এবং সবাই, আমি বিশ্বাস করি যারাই আগ্রহী তারা রেজিস্ট্রেশন করতে। এখানে যে মূল যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করবে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনায় যাব। অনেক ধন্যবাদ। সময় পেলে অবশ্যই আপনার কাছে আসছি। আরেকবার অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা, আপনার কাছে একটু যাই। আমরা যেহেতু বিষয় নির্ধারণ করেছি টিকা নিয়ে যত চ্যালেঞ্জ, এই টিকার যে কার্যক্রম শুরু হয়েছে খুব স্বাভাবিক, বলার অপেক্ষা রাখে না, এবং যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরও প্রশিক্ষণ চলছিল, এমনটি আমরা জানতে পারলাম মাত্র। তারপরও কি কি চ্যালেঞ্জ রয়েছে যেগুলো মাথায় রেখে এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-এর সকল দর্শককে শুভেচ্ছা। প্রস্তুতি আমাদের অনেক আগের থেকে শুরু হয়েছে এবং সেই প্রস্তুতি এখন শেষের পর্যায়ে। আমরা শুনেছি এরই মধ্যে 7,000-এরও বেশি টিম তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে তাদের হাতে কলমে শেখানো হয়েছে কিভাবে টিকা সংরক্ষণ করতে হবে, কিভাবে টিকা প্রয়োগ করতে হবে, টিকা দেবার পর সেই বাকি অংশটা কিভাবে ডিসপোজ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যারা টিকা নিতে আসবে তাদেরকে কিছু উপদেশ দিতে হবে এবং তাদের সম্পর্কে আগে জেনে নিতে হবে, বিশেষ করে তাদের কোনো অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা কোনো ড্রাগের বেলায়। সেই জিনিসগুলো যদি আমরা আগে জেনে নিই তাহলে টিকা দেবার পরে তেমন কোনো ভয়ভীতির কারণ থাকবে না। আর যে কোনো টিকা নিলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেগুলো স্বাভাবিক এবং সেগুলো এক্ষেত্রেও হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া সবার বেলায় দেখা যাবে তেমনটি নয়, কারোর বেলায় দেখা যাবে, কারোর বেলায় দেখা যাবে না। তবে এগুলো খুবই নমিনাল একটা ব্যাপার। আর আমাদের টিকা পরিবহনের জন্য, সংরক্ষণের জন্য এরই মধ্যে সরকার এবং একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি একত্রিতভাবে কাজ করছে। তাদের মাধ্যমে এখন টিকা সমস্ত জেলাতে পৌঁছে গেছে, সমস্ত জেলাতে লিস্ট করা হয়েছে কাদেরকে প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে। সুতরাং প্রস্তুতি এখন যথেষ্ট ভালো পর্যায়ে আছে এবং আমরা শুনেছি যে কোথাও কোনো যদি এরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে সেটি দ্রুত সমাধানের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটিও নেওয়া হয়েছে। এখন যে জায়গাটি বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে আজ পর্যন্ত 70 বা 75 হাজার মানুষ টিকা নেবার জন্য নিবন্ধন করেছে। অ্যাপসটি যদি আরও আগের থেকে আমাদের হাতে আসতো তাহলে মনে হয় এটি আরও একটু সহজে ব্যবহার করা যেত।
অনেকের কাছে ইন্টারনেটের সুবিধা নাই, সেক্ষেত্রে অনেকে অন্যের সাহায্য নিয়ে করতে পারে। আবার অ্যাপসে যখন নিবন্ধন করতে যাচ্ছে সেখানেও কিছু কিছু ত্রুটি এখনও আছে। তবে মাথায় রাখতে হবে যে এটি সবই নতুন, আমাদের জন্য এটিও নতুন। সুতরাং যে কোনো নতুন অ্যাপস বা যে কোনো নতুন প্রক্রিয়ার মধ্যে যখন আমরা যাই তখন সেখানে কিছু সমস্যা আসতে পারে। সমস্যা আসলে দ্রুত সমাধানের যদি আমরা চেষ্টা করি তাহলে এই সমস্যাটা দীর্ঘায়িত হবে না। এখন এই যে ৭৫,০০০ নিবন্ধন করলো, এই সংখ্যাটাও কিন্তু এখনো পর্যন্ত অনেক কম, কারণ আমাদের টিকা কর্মসূচি শুরু হচ্ছে ৭ তারিখ থেকে। আমাদের হাতে আর বেশি সময় নাই। অন্যদিকে আমাদের ঘরে কিন্তু এখন ৭০ লক্ষ টিকা। এই টিকাগুলি দ্রুত সময়ে যদি আমরা প্রয়োগ শেষ না করতে পারি তাহলে পরবর্তী লট আমরা কোথায় রাখবো বা পরবর্তী লট আমরা কাদেরকে দিব, সেটি নেক্সট স্টেপে কিন্তু আমাদের কাজ করতে হবে। সুতরাং এখন যত বেশি পারা যায় অনেক বেশি প্রচারণা করে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। অন্তত প্রায়োরিটি গ্রুপে এখন যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে আমাদেরকে নিবন্ধন করিয়ে নিতে হবে এবং তাদেরকে টিকা দিয়ে প্রথম লটের টিকাগুলো আমাদের এভাবে শেষ করতে হবে। এটি করার জন্যে বেশ কিছু কর্মসূচি নেওয়া যেতে পারে আমাদের বিভিন্ন মিডিয়াতে, তারপর যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে বিভিন্ন একেবারে ইউনিয়ন পর্যায়ে, তারপরে সংস্কৃতি কর্মী আছে, যুবক ছেলেমেয়েরা আছে, এখন তাদের অনেকেরই ক্লাস হচ্ছে না, তারা বাড়িতে আছে, তাদেরকে ব্যবহার করে অন্তত এলাকাভিত্তিক এই উদ্বুদ্ধকরণ কিছু প্রস্তুতি আমাদের নিতে পারি। আমরা সংস্কৃতি মন্ত্রণালয় বা অন্যান্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই ধরনের আমরা যদি কিছু পরামর্শ দিই তাহলে সেভাবে কাজ করলে আমার মনে হয় অতি দ্রুত সময়ে এই নিবন্ধনের কাজটি আরও বাড়বে এবং অনেক বেশি লোককে আমরা নিবন্ধিত করে টিকা দিতে পারবো। জি, অনেক ধন্যবাদ। ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনার কাছে যাই। এর আগে স্বাস্থ্যমন্ত্রীর একটি বক্তব্য বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে এসেছে, খবরও হয়েছে যে তার বক্তব্য এমন ছিল যে যারা রেজিস্ট্রেশন করতে সক্ষম হবেন না তারাও এনআইডি নিয়ে করোনার যে টিকা কেন্দ্র সেখানে গেলে টিকা দেওয়ার ব্যবস্থা করা হতে পারে, যেটা কিনা আজকে বক্তব্যের একটু ব্যতিক্রম পাওয়া গেল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি বলেছেন যে রেজিস্ট্রেশন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না বা উচিত হবে না। একটু ব্যাপারটা ব্যাখ্যা করবেন যে সেই ক্ষেত্রে কীরকম একটা দোটানা তৈরি হয়? জি, ধন্যবাদ। এবং চ্যানেল 24 এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে এবং আমার দুইজন সুবক্তা ওনাদেরকেও সম্মান জানিয়ে বলছি এটাই, দেখেন আসলে কাজ শুরু হলে কিন্তু প্রবলেম বের হয়ে আসবে একটা একটা করে। আমরা যদি কাজই না করি তাহলে কোনো প্রবলেম হবে না। একটু আগে আজিজ স্যার যেটুক বললেন, আজিজ ভাই আমাদের, যে রেজিস্ট্রেশন ছাড়া করাটা ডিফিকাল্ট হবে যেহেতু এটা 2 ডোজের একটা টিকা। আর মন্ত্রী সাহেব যেটা বলেছেন, আপনি যদি একটু পলক সাহেবের কথাটা শোনেন, উনিও কিন্তু একই কথা বলেছেন। দেখেন আলটিমেটলি এই অ্যাপস আমাদের যদি প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করেন তাহলে ওনারা এটা ব্যবহার করতে পারবেন না। টুডে টুমরো তাদেরকে এমন করতে হবে, হয়তোবা আমাদের যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ড নিয়ে তারা মানে লোকালি গিয়ে নাম রেজিস্ট্রেশন করবে এবং তার সেকেন্ড ডোজটা আজকাল কিন্তু মোবাইল সেট সবার কাছেই আছে, আপনার এসএমএস মাধ্যমে সেখানে চলে যাবে। এটা একটা পলিসি হতে পারে, আমি বলছি হতে পারে। তা না হলে আপনার আরেকটা জিনিস একটু মাথায় নিতে হবে, ওনারা সব পজিটিভ কথা বললেন, সব যে কথা বলেছেন আমি সবার সাথে একমত, বাট একটা কথা বলি, এখন কিন্তু হোল ওয়ার্ল্ডে ভ্যাকসিনের ক্রাইসিস চলছে, ঠিক আছে? বাংলাদেশ যেভাবে আগাচ্ছে খুব সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আগাচ্ছে। আমি আপনাকে কয়েকটা দেশের নাম বলছি, ইউএস, কানাডা, ব্রাজিল, তাদের ভ্যাকসিন শেষ। তারা যেটা করেছে তারা কিন্তু একসাথে সবারকে যতগুলো ভ্যাকসিন পেয়েছে দিয়ে দিয়েছে, প্লাস অনেক ভ্যাকসিন কিন্তু নষ্ট হয়েছে। ইউএস এর মতো জায়গায় আপনার কারেন্ট ছিল না 3 দিন ঘূর্ণিঝড়ের জন্য, সেখানে কিন্তু ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে, অনেক ভ্যাকসিন ডিস্ট্রয় পর্যন্ত হয়ে গেছে। বাট আমাদের যেটা করতে হবে, আমি জানি এই যে আমার আগের যে ভদ্রলোক যেটুক বললেন ওনার কথাই কিন্তু আমি অবশ্যই একমত, আবার একটু দ্বিমত পোষণ করছি এইভাবে, আমাদের যে 20 লক্ষ ভ্যাকসিনটা এসেছে তার কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে, ঠিক আছে? আবার পরের যে লট আছে সেটার কিন্তু এক্সপায়ারি ডেট কিন্তু ডিফারেন্ট। আমাদের এই সব জায়গায় কিন্তু কাস্টমাইজ করতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন কানাডায় আপনার যে ফাইজারের যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমরা জানি এটা 28 দিনের গ্যাপে দেয়, কিন্তু কুবেক্সিটি কিন্তু তাদের মতো করে নিয়েছে, তারা কিন্তু 3 মাসের গ্যাপে নিয়েছে। আমি দেখেন সবসময় তথ্যভিত্তিক আলোচনা করি আপনাদের সাথে, যেমন আজকের ওয়াল স্ট্রিটে যেটা বের হয়েছে, আজকে ওয়াল স্ট্রিটে বলছে 3 ফেব্রুয়ারি যে আপনি যদি এই যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা 3 মাসের গ্যাপে দেন
তাহলে সবচেয়ে বেশি এফিকেসি হবে। ওকে, কিন্তু দেখেন প্রথম যখন আপনার অ্যাস্ট্রাজেনেকা যখন ল্যান্ডসেটে তাদের এই কথাগুলো প্রকাশ করেছিল, তখন কিন্তু বলেছিল যে আপনার 21 থেকে 28 দিনের মধ্যে দিলে আপনার 70% এভারেজে আপনার এফিকেসিটা হবে। কিন্তু আমি আপনার প্রোগ্রামেই আরেকদিন বলেছিলাম 30শে ডিসেম্বরে আপনি যদি CNN হেলথটা দেখেন, সেখানে আদার পুনেওয়ালাও কিন্তু একই কথা বলেছে, 3 মাসের গ্যাপ। তো আমাদের বাংলাদেশ সরকার কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, 3 এবং 1-এর মাঝখানে 2 মাসের গ্যাপে, মানে এখানে বোঝানো হচ্ছে গ্যাপ যতটা বেশি দিবেন এফিকেসিটা বেশি আসছে। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ আবার ভুল করে 1 মাসের গ্যাপে চলে যায়, তাহলে তাড়াহুড়া করে দিতে গিয়ে আপনার কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু 2 ডোজের ভ্যাকসিন। থামাই, আপনার যে মাউথ পিসটা হেডফোনের, ওটা বোধহয় চেইনের সাথে বোধহয় একটু ঘর্ষণের কারণে আমাদের একটু শুনতে, হ্যাঁ আচ্ছা জি এখন শুনতে পাচ্ছি ভালো। জি জি আচ্ছা, তাহলে আপনার যে এই গ্যাপটা কিন্তু আমাদের 2 মাসই রাখতে হবে। কারণ কি, আপনার এফিকেসির একটা ব্যাপার আছে, আপনি যদি ফেরত যান 1 মাসে তাহলে কিন্তু এটা এফিকেসিটা কমে যাবে। তো সুতরাং, এবং আমি যতটুকু জানি যে আমাদের যে প্রথম যে 20 লক্ষ আমরা গিফট হিসাবে পেয়েছি, তার কিন্তু এক্সপায়ারি ডেট এপ্রিল পর্যন্ত। ওকে, এবং পরের যে আপনার 40 আর আপনার 50 লাখ এসেছে, সেটা কিন্তু আপনার জুন পর্যন্ত। অর্থাৎ এপ্রিল যদি এক্সপায়ারি ডেট হয়, তাহলে কি এপ্রিলের মধ্যেই এই 2টা ডোজ দিয়ে শেষ করতে হবে? নো, আপনি এটা দিতে থাকেন এবং ওই ডোজ তো আপনার হাতে আছে। এর জন্য আমি বললাম আপনার কিন্তু এখানে এই জিনিসটা, ওয়ার্ডটা হচ্ছে কাস্টমাইজ। আপনার কি কি, কারণ কি আমরা নিজেরা তো প্রোডাক্ট করছি না, তাই না? প্লাস এখন মনে রাখবেন, পশ্চিমা দেশগুলো কিন্তু বারংবার চাপ দিচ্ছে বিভিন্ন কোম্পানির উপরে, তাদের ভ্যাকসিন কিন্তু শেষ। ওকে, তারা চাচ্ছে, যেমন আমি ফাইজারের কথাই বলি, তারা এখন 50% প্রোডাকশনে চলে আসছে, যতখানি দেওয়ার কথা ছিল নেক্সট লটে তারা কিন্তু পারছে না। প্লাস আপনার মডার্নাও কিন্তু মাত্র 30% প্রোডাকশনে যাচ্ছে। এটা কিন্তু আমরা আপনাদের প্রোগ্রামেও অনেক জায়গায় বলেছি যে প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু কিছু ঘাটতি আসবে। আচ্ছা, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন রাখতে চাই ডক্টর আব্দুল আজিজ এমপির কাছে, যে আমাদের সরকার পরিকল্পনা রেখেছেন যে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হতে পারে, সেই যে চ্যালেঞ্জটা এবং এই সংখ্যক টিকাটা কিভাবে আনা হতে পারে, কোন প্রক্রিয়া বা কোন কৌশল ধরে এগোনো যেতে পারে, আমরা সেই ব্যাপারে কথা বলতে চাই। একটা বিরতি হয়েছে, বিরতির সময় হয়েছে, সেখান থেকে আসছি, নিশ্চয়ই এটার উত্তর খোঁজার চেষ্টা করবো। CSR মুক্তবাক দেখছেন, একটা বিরতি, সাথেই থাকবেন, একটু পর আসছি আমরা। সবাইকে আরও একবার স্বাগত। CSR মুক্তবাক দেখছেন, টিকা নিয়ে যত চ্যালেঞ্জ, এই বিষয়ে আলাপচারিতায় ছিলাম আমরা। ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, আপনার কাছে আসি। বিরতির আগে একটি প্রশ্ন রেখেছিলাম যে বাংলাদেশের শতকরা 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এই পরিকল্পনা মোতাবেক যত সংখ্যক ভ্যাকসিন আসার টার্গেট বা আনার পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেটা আসলে মিট আপ করা সম্ভব হবে কিনা? আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। আপনি জানেন যে ইতিমধ্যে সরকার সেরাম ইনস্টিটিউটের সাথে 3 কোটি ভ্যাকসিনের চুক্তি স্বাক্ষর করেছে এবং 20 লাখ ভ্যাকসিন ভারত সরকার আমাদের উপহার হিসেবে দিয়েছেন। আমরা 3 কোটি 20 লক্ষ ভ্যাকসিন 6 মাসের মধ্যে পাবো। 6 মাস পরেই 4 কোটি 90 লাখ ভ্যাকসিনের জন্য সরকার ইতিমধ্যে গাভি থেকে শুরু করে কয়েকটা সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। সেগুলো কি সব একই উৎস থেকে নাকি ভিন্ন উৎসর ব্যাপারেও সরকার ভাবছে? এটা ভিন্ন উৎস, অবশ্যই ভিন্ন উৎস। শুধু যে সেরাম ইনস্টিটিউট তা না, অন্য যে আরো বিভিন্ন উৎস আছে, সেই উৎসের সাথে যোগাযোগ করা হয়েছে এবং অলরেডি 4 কোটি 90 লাখের সেটাও চুক্তি আমার জানার মতো হয়ে গেছে। সেখানে আমাদের হতাশার কিছু নেই। আমরা প্রত্যাশা করছি অবশ্যই এই 3 কোটি 20 লাখ এবং 4 কোটি 90 লাখ ভ্যাকসিন আমরা 1 বছরের মধ্যে অবশ্যই পাবো। পরে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অনেকটাই এগিয়ে যাবে। পাশাপাশি আপনি জানেন যে বঙ্গভ্যাক্স বাংলাদেশে সেকেন্ড ফেজের ট্রায়াল চলছে, সেটাও হয়তো আমরা 6 মাসের মধ্যে, আমাদের প্রত্যাশা সেটাও আমরা বাংলাদেশে তৈরি করতে পারবো। পাশাপাশি অন্য যে সোর্সগুলো আসে সেগুলো নিয়ে সরকার গভীরভাবে চিন্তা করছে, যদি দরকার হয় সেখানে অন্যান্য যে স্পুটনিক আছে, সিনোভ্যাক্স আছে, সেগুলো বিভিন্ন সোর্সের সাথে সরকার ইতিমধ্যে যোগাযোগ করতেছে। আমরা প্রত্যাশা করছি সরকার যে কাঙ্ক্ষিত লক্ষ্য 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা, আমরা বিশ্বাস করি আনতে হবে। তবে এখানে যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যে এখন পর্যন্ত মাত্র 70,000 মানুষ
রেজিস্ট্রেশন করছে। তবে এটা হতাশার কারণে, কারণ বিভিন্ন সমস্যার জন্য মানুষ আসলে অভ্যস্ত না। আমাদের অ্যাপসটা আগামীকালকে আমরা প্রত্যাশা করতেছি যে অ্যাপসটা সবাই ওপেন হবে এবং সেখানে ঢুকতে পারবে। পাশাপাশি অনেক গ্রামের মানুষও জানে না কিভাবে এটা করতে হবে। তাদেরকে যদি ইউনিয়ন সেবা কেন্দ্রে রেজিস্ট্রেশনের আওতায় আনা যায় তাহলেও তারা আসবে। পাশাপাশি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ভ্যাকসিনের জন্য একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, মানুষকে সচেতন করতে জি, হবে। 3,20,00,000 ভ্যাকসিন যে আগামী 6 মাসে আপনারা প্রত্যাশা করছেন, সেটা কি মৌখিকভাবে কথা হয়েছে নাকি চুক্তি হয়েছে? এটা ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে। আমরা 3,20,00,000 ভ্যাকসিন 6 মাসের মধ্যে অবশ্যই পাবো বলে আমরা প্রত্যাশা করছি, যেটা সেরাম ইনস্টিটিউটের সাথে ইতিমধ্যে। ডাক্তার আনোয়ারুল ইকবাল যে তথ্য দিচ্ছিলেন যে দেশের বাইরে যে প্রতিষ্ঠানগুলো করোনা ভ্যাকসিন উৎপাদনের জন্য তারা পরিকল্পনা নিয়ে নেমেছিলেন, সেখানে বিভিন্ন দেশ বলছে যে করোনা ভ্যাকসিন সংকটে ভুগছে, সেটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা? আমরা যেহেতু সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তিবদ্ধ, তারা আমাদের ইনশিওর করছে যে তারা 6 মাসের মধ্যে এই 3 কোটি ভ্যাকসিন দেবে এবং ইতিমধ্যে 50 লক্ষ এবং 20 লক্ষ উপহার হিসেবে এসেছে, সেটা তো আমরা পেয়ে গেছি এবং বাকিগুলো আমরা পাবো বলেই প্রত্যাশা করি। কারণ এখন পর্যন্ত পাবো না এরকম কোনো খবর সরকারের হাতে নাই এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এরকম কোনো খবর নেই। আমরা অবশ্যই প্রত্যাশা করবো 6 মাসের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যাকসিন 3 কোটি সেটা অবশ্যই আমরা পাবো। ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনার কাছে আসি। অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে এখন পর্যন্ত 70 লক্ষ মানুষের মতো রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়েছে। আপনি বলছিলেন যে যেই লটে ভ্যাকসিন এসেছে সেটার মেয়াদ এপ্রিল পর্যন্ত। আপনি কি সামনে কোনো চ্যালেঞ্জ দেখছেন যে এপ্রিলের মধ্যে ডেট ওভার হওয়ার আগে যে ভ্যাকসিন দেওয়ার একটা তাড়া থাকবে, সেই অনুযায়ী রেজিস্ট্রেশন হচ্ছে কি হচ্ছে না, একটা প্রত্যাশা অনুযায়ী সেই রেজিস্ট্রেশন হয়তো সংখ্যায় পড়ছে কিনা, বা থাকলে সেটা কিভাবে তাহলে এই যে টার্গেটটা রয়েছে সেটা করা সম্ভব, অর্জন করা সম্ভব? দেখেন, আমি কিন্তু সবসময় আশাবাদী এবং একটা কথা আমি বলি, আমরা যখন আপনাদের সাথে জুলাই আগস্ট মাসে কথা হচ্ছিল তখন আমরা চিন্তা করতাম আমরা আদৌ কি ভ্যাকসিন পাবো বা ভ্যাকসিন কি আমাদের দেশে আসবে। দেখেন, মাত্র 40-50টা দেশের মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি ভ্যাকসিন। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক চালের কারণেই কিন্তু হয়েছে, ঠিক আছে? এখানে আশেপাশে আর কোনো ইফ এন্ড বাটস নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, সেই ভ্যাকসিন যখন 2-1 দিন দেরি হচ্ছিল তখন হুরস্তুল কাণ্ড পড়ে গেল যে এই পেঁয়াজ কিংবা রসুন আদার সাথে কিন্তু ভ্যাকসিনের তুলনা করে ফেললাম আমরা সবাই মিলে। কিন্তু ভ্যাকসিন তখন আসলো গিফট হিসাবে, আরো 20 লাখ এক্সট্রা আসলো আমাদের সবার। আমরা যেহেতু এখন পর্যন্ত, আমি বঙ্গভ্যাক্সের কথাটা একটু সাবসাইড রাখি, এখনো তৈরি হয়নি, এই বছরে হবে কিনা বা 6 মাসে হবে কিনা আমরা সেটাই তর্কে না যাই, কারণ কিছু কিছু টেস্ট এখনো বাকি আছে যেটার জন্য আপনার বায়োসেফটি লেভেল 4 লাগে। আমাদের দেশে বায়োসেফটি লেভেল 2 আছে, ওটা বাইরের থেকে করে আনতে হবে। তো যাই হোক, সেই প্রশ্নে আমরা না যাই। আমাদের যে ভ্যাকসিন আসবে, আজিজ সাহেব যে কথাগুলো বললেন, কোভ্যাক্স থেকে আমরা ভ্যাকসিন পাবো। ইন দ্য মিন টাইম কিন্তু আবার ফাইজারও 8 লক্ষ ভ্যাকসিন দেবে, যেটা আর কি 4 লক্ষ পৌঁছাবে। এরকম সব জায়গা থেকেই আমরা কিন্তু ভ্যাকসিনের সূত্র খুঁজে বের করতে হবে। বাট মাথায় রাখতে হবে, চুক্তি তো হয়েছে, তাতে কোনো ভুল নাই, তাতে ভয়েরও কোনো কারণ নাই। বাট আমি বলছি কোন জিনিসটা, যেহেতু ভারতের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, সবসময় ছিল, আছে, কিছু কিছু মানুষ সেটা পছন্দ করে না, তাই তারা বলে ভ্যাকসিন দেবে না বা ভ্যাকসিন এটা আসল না বা নকল। সেই জায়গায় মিডিয়ার কাছে অনুরোধ থাকবে, নেগেটিভ জিনিসপত্র যদি আমরা মানে না করি, প্রচার না করি, তাহলে দেখবেন এই ভ্যাকসিনের প্রতি মানুষের আরো আকর্ষণ বেড়ে যাবে। যেমন আমি লেটেস্ট তথ্যটাই দিচ্ছি, এখন পর্যন্ত 82,000 আপনার রেজিস্ট্রেশন হয়েছে। 75টা ছিল সকাল পর্যন্ত, 82,000 পর্যন্ত রেজিস্ট্রেশন আপনার হয়েছে। এবং যখন মানুষ ভ্যাকসিন, জি 82,000, হ্যাঁ 82,000, তো আপনার এই যখন দেওয়া শুরু হবে দেখবেন আস্তে আস্তে মানুষের মধ্যে কিন্তু সচেতনতা বাড়বে। এবং তখন আজিজ ভাই যেটা বললেন সেইভাবেই কিন্তু করতে হবে, কারণ এই অ্যাপসটা তো সবার কাছে স্মার্টফোন নেই, সবার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই। তো সেই হিসাবে ওই যেভাবে ন্যাশনাল আইডি দিয়ে আমি যেটা আগে বলেছিলাম সেইভাবে করাটা আপনার উচিত হবে এবং আলটিমেটলি সেই দিকেই যেতে হবে এবং সেটাই হবে। বাট আচ্ছা, যারা রেজিস্ট্রেশন করবেন, যারা রেজিস্ট্রেশন করলেন, প্রথম ধাপে ভ্যাকসিন নিলেন, তাদের যে একটা পর্যবেক্ষণের যে একটা সময় সীমা বেঁধে দেওয়ার কথা রয়েছে, বা পর্যবেক্ষণটা কিভাবে নিশ্চিত করা হবে? আপনি বলছেন যে ভ্যাকসিনের পরবর্তী অবস্থায় কি হবে সেটা তো? জি, দুটো ভ্যাকসিন নেওয়ার মাঝামাঝিতে যে পর্যবেক্ষণ, এই যে এখন যে আপনি দেখেন আমরা যে 567 জনকে দেওয়া হয়েছিল,
এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো রকমের কোনো সাইড এফেক্টের খবর কিন্তু আসেনি। ঠিক আছে, তো আপনি যখন নিজেই কথার কথা ধরেন, একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি ভ্যাকসিন দিয়েছি, আমি ভ্যাকসিন দেওয়ার পরে যদি আমার কোনো কিছু হয়, আমি কিন্তু অবশ্যই হাসপাতাল বা কারোর সাথে যোগাযোগ করব। ঠিক আছে, এবং আপনি যেটা বলেছেন এইভাবে একটা বের করা যায়, আরেকটা করা যায় যে এরই মধ্যে আমরা ছোটখাটো একটা স্টাডিও করে নিতে পারি। আমরা কিছু মানুষ ফিক্সড করে নিলাম, ফিক্সড করে তাদেরকে আমরা ফলো করব নেক্সট ভ্যাকসিন দেওয়া পর্যন্ত, তাহলেও কিন্তু আপনার একটা স্টাডির মতো হয়ে যাবে। এবং আপনি আমাদের এখান থেকে, যেহেতু এখন পর্যন্ত সরকার ঠিক রেখেছে যে আমাদের গ্যাপটা থাকবে 2 মাসের, এই 2 মাসের গ্যাপটা কিন্তু এটার রেজাল্টটা কিরকম হয় সেই রেজাল্টটাও কিন্তু পরবর্তী একটা স্টাডির জন্য খুব ভালো হবে। তো যেই কারণে আমি বারবার বলছি আপনাদের যে কোনো আপনার কোম্পানি এখন পর্যন্ত কিন্তু বসে নেই, এই যে ভ্যাকসিন তৈরি হয়েছে বাস ঠিক আছে এখন আমরা শেষ, নো। আপনাকে যে তথ্যটা আমি দিচ্ছি সেটা হচ্ছে স্পুটনিকের সাথে মিলে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা অলরেডি 2টা ট্রায়াল সেরে ফেলেছে, এবং তারা কিন্তু আপনার এই নেক্সট উইকেই আপনার আজারবাইজান এবং ইউনাইটেড আরব এমিরেটসে তারা ভ্যাকসিনটা প্রয়োগ করবে। এবং এইখানে তারা প্রথম শটটা দিবে হলো অ্যাস্ট্রাজেনেকার, দ্বিতীয় শটটা দেবে কিন্তু স্পুটনিকের। এবং তারা দাবি করছে, এটা কিন্তু আজকের বিবিসির নিউজ, 85% এফিকেসি রেট সেখানে তারা বলছেন। এবং সেটা কাদের, যারা 80 বছর প্লাস লোকজন আছে, নাগরিক আছে, তাদের ক্ষেত্রে এত ভালো কাজ করছে। তো সুতরাং সবসময় মনে রাখবেন, নেক্সট জেনারেশন অফ ভ্যাকসিন সবসময় ভালো হবে, ভালোর দিকেই যাবে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে স্পুটনিক নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম, আমরা বলেছি, কিন্তু রাশিয়া দেখেন আলটিমেটলি কিন্তু ল্যান্ডসেটে পাবলিশড হয়েছে তাদের যে এখন এফিকেসি রেট 91.6। জি, আসবো আপনার কাছে ডক্টর আনোয়ারুল ইকবাল, অনেক ধন্যবাদ। আসছি আপনার কাছে। আরো একবার জানিয়ে রাখি, যারা এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন, যারা সম্মুখ যোদ্ধা নিয়েছেন, তাদের এখন পর্যন্ত বড় রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এটি একটি ভালো খবর, অর্থাৎ ভ্যাকসিন নিয়ে যে উদ্বেগ ছিল সেটা কিন্তু আপাতত বলাই যায় যে এরকম আসলে উদ্বেগ পর্যন্তই ছিল। পার্শ্ব প্রতিক্রিয়ার খবর যেটা বলা হয়েছিল, আলোচনা ছিল, সেটার কোনো খবর এখন পর্যন্ত নাই। ডক্টর হাসান মাহমুদ রেজা, আপনার কাছে যাই। এই যে সারা দেশে ভ্যাকসিন যে ছড়িয়ে পড়ছে এবং 7 তারিখের মধ্যে বলা হচ্ছে যে সব উপজেলায় পৌঁছে যাবে, পরিবহন সংরক্ষণ এই দুটো নিয়ে তো চ্যালেঞ্জ নিশ্চয়ই থেকে থাকে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে মনে করেন? একটা ভালো জিনিস হচ্ছে যে আমরা অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের ভ্যাকসিনটা নিয়ে এসেছি। এটি যে নর্মাল যে কোল্ড চেইন আছে, অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, এটার মধ্যে রাখলে এটি ভালো থাকবে। অর্থাৎ এটির জন্য আলট্রা লো টেম্পারেচারের দরকার নাই। আর এই টেম্পারেচার কিন্তু আমাদের একেবারে গ্রাম পর্যন্ত রয়েছে। এখানে লক্ষণীয় বিষয় যে এর মধ্যে কিছু নতুন ফ্রিজার ভ্যান তৈরি করা হয়েছে, যেগুলো ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হবে ঢাকা থেকে বিভিন্ন জেলাতে, সেটি ঠিক আছে। এবং আমরা সিভিল সার্জন অফিসে এটা রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, সেখানে রুম তৈরি করা হয়েছে, ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে, এবং কি ইউনিয়ন পর্যায়েও যেখানে টিকাদান কেন্দ্র সেখানে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। এবং এই টিকাগুলো বক্সে ক্যারি করার জন্য কিছু স্মল সাইজের বক্স করা হয়েছে, যেটি আইসে রাখলে মোটামুটি 2 to 8 ডিগ্রি একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা রাখতে পারবো। তবে এখানে ইম্পর্টেন্ট যে ইস্যুটা আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত অনেক জায়গাতে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না। এখন যদি কোনো জায়গাতে কোনো কারণে ইলেকট্রিসিটি 6 ঘন্টা বা 8 ঘন্টা থাকলো না বা 4 ঘন্টা থাকলো না, সেই সময়টা কিন্তু একটা ক্রিটিক্যাল অবস্থায় আমাদের যেতে হতে পারে। এবং ভ্যাকসিন তো আসলে যখন একটা কেন্দ্রে চলে যাচ্ছে, আমরা এখনও ওই পর্যায়ে নাই যে ভ্যাকসিনটা আমরা ইউজ না করে রেখে দিব এটা ভেবে। আপনি আরেকটা কথা বলি, আমেরিকাতে একজন ফার্মাসিস্ট ভুলবশত একটা বক্স বাইরে রেখেছিল এবং সেই ভ্যাকসিনটা দেয়া হয়েছে 54 জনকে। পরবর্তীতে কিন্তু তদন্ত করে ওই ফার্মেসির এগেনস্টে এখন একটা কেস ফাইল করা হচ্ছে। সে হয়তো জানতো না বা ভুলে করেছে বা কোনোভাবে করেছে। সংরক্ষণের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওদের ভ্যাকসিনটা ছিল আরও সেন্সিটিভ, -70 ডিগ্রি রাখার ব্যাপার ছিল। তো এটা আমাদের এখানে হতে পারে ভুলবশত যদি কোনো একটা বক্স বাইরে থেকে যায় 2-5 ঘন্টা, আমার মনে হয় সেটা তার এফিকেসিকে অবশ্যই সেটা রিডিউস করবে। সেগুলো নিশ্চয়ই আমাদের মাথায় রেখে এই সমস্ত ব্যবস্থা নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে আসছি আমরা, নিশ্চয়ই এই ব্যাপারে আরও কথা বলবো আমরা সিএসআর।
আরও একবার স্বাগত জানাচ্ছি সিএসআর মুক্তবাক। দেখছেন আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর আব্দুল আজিজ এমপি, আপনার কাছে আসি। অর্থাৎ এই যে একটা দেশে বলা হচ্ছে যে 60 থেকে 70% মানুষ যদি টিকার আওতায় চলে আসে তবে দেশব্যাপী একটা সুরক্ষা বলয় তৈরি হয়েছে বলে মনে করা যায়। আপনারা কি প্রত্যাশা করছেন যে এই যে সুরক্ষা বলয় যে তৈরি করার যে মূল পরিকল্পনা, সব মিলিয়ে যত ভ্যাকসিন আপনারা প্রত্যাশা করছেন, কবে নাগাদ এই পুরো প্রক্রিয়াটা শেষ করা যেতে পারে বলে আশা প্রকাশ করছেন, বা রোডম্যাপ কি বলে? একটা সুন্দর কোশ্চেন করছেন। যে কোনো ভ্যাকসিনে আমরা বলি যে হার্ড ইমিউনিটি, অর্থাৎ আপনি যদি একটা ভ্যাকসিন 70 থেকে 80% মানুষকে আপনি দিতে দেন, তাহলে আর বাকি 20%, 15 থেকে 20% মানুষের বডিতে অটোমেটিক অ্যান্টিবডি তৈরি হয় এবং সেটাই আমরাকে হার্ড ইমিউনিটি বলি। আমাদের বাংলাদেশে প্রথম হয়তো 1 বছর পুরো যে আমাদের 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পারবো সেটা হয়তো সম্ভব না হলেও আমরা প্রত্যাশা করছি আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে অবশ্যই এই যে 80% মানুষকে যাদের ভ্যাকসিনের আওতায় আনার কথা সরকার প্রত্যাশা করছে, আমরা আশা করতেছি 1.5 থেকে 2 বছরের মধ্যে অবশ্যই আমরা এই পুরো 80% জনগণকে যাদের ভ্যাকসিন দেওয়া সম্ভব, অর্থাৎ 18 বছরের উপরে আছে বাংলাদেশের মানুষ, তাদের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা যাবে বলে আমরা মনে করি। জি, ডক্টর আনোয়ারুল ইকবাল, স্পুটনিক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা একসাথে দুটো মিলিতভাবে ফিল্ড লেভেলে টেস্ট করছে ওরা বলছিলেন, আপনি স্পুটনিক নিয়ে বা অন্য উৎস নিয়ে এই যে যারা আলোচনা রয়েছে বা এফিকেসি রেট বলা হচ্ছে যাদের ভালো, তাদেরকে নিয়ে আসলে আমাদের পরিকল্পনা ধরে এগোনো উচিত কিনা? এটা 100%। দেখেন, আমাদের নেত্রী কিন্তু বারবার বলেছেন যে কোনো সোর্সে যেই ভ্যাকসিন পাবে, যেমন ফাইজার যখন প্রথমে প্রপোজাল দিয়েছে সাথে সাথে কিন্তু সেটা গ্রহণ করা হয়েছে এবং তার জন্য এই যে -70 ডিগ্রিতে যে রাখা হবে তার ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, এগুলো এইটা কোনো মানে কোয়েশ্চেনের মধ্যেই আসবে না। আপনি যখনই কোনো ভ্যাকসিন পাবেন আপনি নিয়ে নেবেন। আমি স্পুটনিকের কথায় আসছিলাম, কিন্তু তারপরে আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে দেই। এটা তাসের বরাত দিয়ে বলছে যে রাশিয়া কিন্তু সেকেন্ড ভ্যাকসিনও বের করে ফেলেছে। ঠিক আছে, এটা হলো ভেক্টর ইনস্টিটিউশন, এটা আরেকটা কোম্পানি, ভেক্টর ইনস্টিটিউশনের কোম্পানিও বের হয়ে গেছে। তারা বলছে এটা তাদের এফিকেসি রেট হলো 95%। যেহেতু এটাও এখনো আপনার হয়নি, মানে যেহেতু ল্যান্ডসেটে পাইনি বা WHO এটা এখনো অ্যাপ্রুভ করেনি, এটার সম্বন্ধে মানুষজন কিন্তু একটু কম জানে। বাট অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক নিয়ে যে কাজটা হয়ে গেছে সেটা কিন্তু আপনাকে আমি বলেই দিচ্ছি, আজারবাইজান এবং ইউনাইটেড আরব এমিরেটসে নেক্সট উইক থেকে এটা অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবং তার কিছু উইকস পরেই কিন্তু সৌদি আরবিয়া এটা নিচ্ছে এবং এটার এফিকেসি রেটও হলো 85%। এবং এটা আপনি যদি 2 ফেব্রুয়ারি বিবিসি খোলেন তাহলে আপনি ওখানে এটা পেয়ে যাবেন। এই গেল। বাট আপনার উদ্দেশ্যে খালি আমি এইটুকু বলতে চাই, আমরা ভ্যাকসিন দেই বা না দেই, সবাইকে আহ্বান করব ভ্যাকসিনটা আপনার দিতে আসেন এবং আপনারা দেন। সরকার এটার জন্য ওয়েট করছে, আপনারা সবাই দেন। বাট কিন্তু মনে রাখবেন, আপনার ভ্যাকসিনেটেড হন আর না হন, মাস্ক কিন্তু আপনার মাস্ট এটা পড়তে হবে এবং সেই ডিস্টেন্স, এই দুইটা জিনিস কিন্তু আমরা 1.5 থেকে 2 বছর ছাড়তে পারবো না। কারণ উদাহরণ দিয়ে বলি, যদি আমি ভ্যাকসিন দিলেই যে আমার আপনার অ্যান্টিবডি তৈরি হবে তা না। ধরলাম আমার হলো, ভাগ্য ভালো, আমার ভ্যাকসিন দিলাম, আমার অ্যান্টিবডি হলো, বাট আমি যেহেতু ফ্রন্ট লাইনে আছি, আমি ডাক্তার, আমার নাজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটিতে কিন্তু এই অর্গানিজম থাকতে পারে এবং আমি যদি আসি ফেরত, আপনি আমার বাসার আচ্ছা, এই যে একবার ভ্যাকসিন নিল বা 2 ডোজ একজন ভ্যাকসিন নিল, তাতে কার্যক্ষমতার কথা বলা হচ্ছে, কার্যক্ষমতা কতদিনের আসলে বলে ধরে নেওয়া যায় এই ভ্যাকসিনের? না, এটা আমি বলি, এটাও কিন্তু ল্যান্ডসেটেই প্রকাশিত আছে, এটা ওইভাবে এখন পর্যন্ত কেউই বলেনি। বাট আমি জানি যে অ্যাস্ট্রাজেনেকা যেটা আমাদের দেশে এখন এসেছে, তারা এটা 1 বছরের কথা বলছে, টোটাল 1 বছরের কথা বলছে সেকেন্ড ডোজ দেওয়ার পরে মেজরিটি। তাই শুধু মডার্না বলছে তাদের আপনার ইয়েটা হচ্ছে আপনার প্রোটেকশন দিবে 2 বছরের জন্য। আচ্ছা, কিন্তু এছাড়া কোন সোর্স থেকে দেখাচ্ছিল যে 3 মাস বলছে, কেউ 6 মাস বলছিল, এই ব্যাপারে কিছু বলবেন? এটা যেটা সোর্স বলছে আমি বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন। ফার্স্ট ডোজ দেওয়ার পরে, এটা অনেকে বলছে ফার্স্ট ডোজ দেওয়ার পরে, এই অ্যাস্ট্রাজেনেকার কথাই বলছে যে ফার্স্ট ডোজ দেওয়ার পরে 3 মাস আপনার থাকবে। যে কারণে দেখেন 2টা ডোজ করার পিছনে কারণ সেকেন্ড ডোজটাই কিন্তু বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। তার মানে এই না যে প্রথম ডোজ 3 মাস, পরের ডোজ 3 মাস, মাত্র 6 মাস না।
তাহলে তো আপনার ভ্যাকসিন দিয়ে কোনো লাভ হবে না। আর আপনি যেটা বলছিলাম আমি, যে আরেকটা ইস্যু যেটা আমাদের, এইটা যেহেতু অতিথি একটা ওষুধ, এই অসুখটা তো আমাদের ছিল না। আমি কিন্তু অনুরোধ করব আপনার মিডিয়ার মাধ্যমে সরকারকে, যেহেতু আপনার নতুন ধরনের আরেকটা ভ্যারিয়েন্ট বেরোচ্ছে এক জায়গায় না, সাউথ আফ্রিকা এবং লন্ডনে, আমাদের এয়ারপোর্টটাই কিন্তু অবশ্যই যারা ইউরোপ থেকে আসবেন 14 ডেজ কোয়ারেন্টাইনটা রাখা এটা খুবই জরুরি। এবং আমরা যেন সবাই মাস্ক পরি, অনুরোধ থাকলো সবার কাছে, এবং আপনারা সবাই এসে সরকারকে সাহায্য করেন। সমালোচনা করার জায়গায় সমালোচনা করবেন, বাট উদ্বুদ্ধ করতে হবে ভ্যাকসিন দেওয়ার জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ। আপনার কাছে আসি, পরামর্শের জায়গায় আর কি মনে রাখাটা জরুরি যারা কিনা এই ভ্যাকসিন কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন? জি, আলোচনা শুনছিলাম, আমার মনে হয় আরেকটু যোগ করা দরকার সেখানে, যে ভ্যাকসিন নিলে যদি অ্যান্টিবডি হয়ে যায়, যেটা ধরেও যদি নিই, তারপরেও ভ্যাকসিন আজকে দিলে কালকে অ্যান্টিবডি হবে না। অ্যান্টিবডি হতে গেলে অন্তত 2 সপ্তাহ মিনিমাম একটা সময় লাগে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হতে। সেখানে নিউট্রালাইজিং অ্যান্টিবডি হবে, সেখানে মেমোরি সেল হবে, সেখানে টি সেল হবে। এগুলো যদি একটা ব্যালেন্সড ওয়েতে তৈরি হয় তাহলেই কিন্তু প্রোটেকশন আসতে পারে। আবার এর বাইরে কিন্তু একটা অংশ রয়েছে যেখানে অ্যান্টিবডি হবেই না। সুতরাং অ্যান্টিবডি এই ভ্যাকসিন নেওয়ার পরে অবশ্যই আমাদেরকে মাস্ক পরতে হবে, আমাদের যে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের কথা বলছি সেটা আমাদের করে যেতে হবে, এবং সাথে সাথে আমাদের এখন যেটা খুব প্রয়োজন, আমি বারবার বলছি, ভ্যাকসিন যেহেতু এসে গেছে এবং আমাদের প্রায়োরিটি গ্রুপও ডিটারমিন করা হয়ে গেছে, যত দ্রুত সম্ভব তাদেরকে নিবন্ধনে এসে তাদের ভ্যাকসিন প্রয়োগ করা দরকার। এবং পরবর্তী ভ্যাকসিন পাওয়ার জন্য বিভিন্ন সোর্সের কথা আমরা এর মধ্যে শুনেছি। তবে যেহেতু একটা ভ্যাকসিন যদি 2 বার ব্যবহার করা হয় তাহলে সেখানে বুস্টার একটা ইফেক্ট পাওয়া যায়। আমি মনে করি এই পদ্ধতিতে যাওয়াই ভালো হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের সাথে যেমন স্পুটনিক ভ্যাকসিন, আমাদের আরও কিছু চাইনিজ ভ্যাকসিন আছে, সেগুলো আমরা চেষ্টা করতে পারি। অ্যাট দি সেম টাইম মডার্না বা ফাইজারের ভ্যাকসিনে কিছু সমস্যা থাকলেও অন্তত লিমিটেড ডোজেস কিন্তু আমরা সংরক্ষণ এবং প্রয়োগ করতে পারি। তো সবগুলো চ্যানেল ওপেন রেখে যদি আমরা ভ্যাকসিন প্রকিওর করি তাহলে আমরা যে টার্গেট করেছি অতি দ্রুত সময়ে, হয়তো আমাদের ওই 11 কোটি লোকও লাগবে না, আসলে আমাদের 18 বছরের নিচে তো দিব না, সেক্ষেত্রে কিন্তু আমাদের 5 থেকে 6 কোটি আমরা এখন বন্ধ রাখতে পারি। ফলে আমাদের 9-10 কোটি পিপলের কথা চিন্তা করলেই কিন্তু আপাতত আমরা একটা সম্পূর্ণ দেশের একটা ভালো চিত্র পাবো যাদেরকে ভ্যাকসিনেট করা হবে। জি, ডক্টর আব্দুল আজিজ এমপি, আপনার কাছে আসি। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, একটা মানুষ খুব দূরে গ্রামে থাকেন, যেখানে কিনা ইন্টারনেট সুবিধা নেই, তার অ্যান্ড্রয়েড ফোন নেই, সে কোনোভাবেই যে আইটির যে কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে নিবন্ধন করতে পারেননি, কিন্তু তার জন্য ভ্যাকসিন নেওয়াটা জরুরি, তার জন্য কি মেসেজ থাকবে? আমরা যেটা মনে করি যে আপনি শুনেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে ন্যাশনাল আইডি নিয়ে আসে যেখানে ভ্যাকসিন দেওয়া হবে সেখানে যদি সে দেখায় তাহলে সেই ওখানেই রেজিস্ট্রেশন করে তাকে ভ্যাকসিন দেওয়া সম্ভব। এবং যেহেতু অনেকেই এরকম সমস্যা পড়তে পারে, যার জন্য সরকার এই চিন্তা করতেছে যে একটা ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যেখানে ভ্যাকসিন সেন্টার আছে সেখানে গেলে তাকে রেজিস্ট্রেশন করে তাকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। জি, আরেকটা ছোট্ট প্রশ্ন, অনেকের এনআইডি অপ্রত্যাশিতভাবে নেই বা হয়তো দুর্ঘটনাবশত হারিয়ে ফেলেছেন, তিনি কি করবেন? জিনিসটা যদিও খুব ক্রিটিক্যাল আপনি কোশ্চেনটা, তারপর আমরা বলি যে যদি হারিয়ে থাকে অবশ্যই থানাতে একটা জিডি থাকার কথা। একটা জিডি জেনারেল ডায়েরি করা থাকলে অবশ্যই সেই ডায়েরির কি বলে সেই ডায়েরির কপিটা নিয়ে এসে যেখানে টিকা দেওয়া হবে সেখানে দেখাতে পারলে অবশ্যই সেটাকে মূল্যায়ন করা হবে। জি, আর কোনো পরামর্শ আপনি দিতে চান কিনা? আমি যেটা মনে করি যে যেহেতু বাংলাদেশে ভ্যাকসিন আসছে, অনেকের মধ্যে কিছুটা অনীহা থাকতে পারে, তো আমাদের ভ্যাকসিন নিয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এবং একটা জিনিস যেটা আমরা কিছুদিন আগে করেছিলাম যে নো মাস্ক নো সার্ভিস, এরকম যদি নো ভ্যাকসিন নো সার্ভিস যদি আমরা চালু করা যায়, যদি দরকার, আমার মনে হয় না দরকার হবে, তারপরে যদি আমরা সেইখানেও যেতে পারি, যদি আমাদের দেখে যে মানুষের আগ্রহ কম, সেক্ষেত্রে আমরা কিন্তু নো ভ্যাকসিন নো সার্ভিস এইটা চালু করতে পারি। সেটা চালু করলে পরে আপনি বাসে উঠতে গেলে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেখাতে হবে, অথবা আপনি ট্রেনে উঠলেন অথবা একটা সার্ভিস যেখানে গাড়িতে তেল নিতে যাবেন অথবা বাজার করতে যাবেন, এই জিনিসগুলো যদি চালু করা যায় যে নো ভ্যাকসিন নো সার্ভিস, তাহলে আমার মনে হয় যে মানে ব্যাপক জনগোষ্ঠী চলে আসবে। আরেকটা এবং সবাইকে সম্পৃক্ত করা যাবে। জি হ্যাঁ, আরেকটা করতে পারি যে সমাজে যারা আইকন, যেমন মন্ত্রী আছে, সংসদ সদস্য আছে, বা আমাদের বিভিন্ন মিডিয়া কর্মী আছে, অথবা আমাদের যারা ক্রিকেটার আছে অথবা অভিনয় করে,
এই সবগুলো মানুষ তাদেরকেও যদি সম্পৃক্ত আগে করে একটা ভ্যাকসিন নিতে উদাহরণ আসে, তৈরি করা। আমাদের আজকে সময় স্বল্পতা রয়েছে, শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই এই ব্যাপারে আমরা অন্য কোনো এপিসোডে আবার কথা বলবো। অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আয়োজনে যুক্ত হয়ে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, সিএসআর মুক্তবাক আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল একই সময়ে দেখা হবে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।